আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আমাদের আজকের গল্প লেখিকা সঞ্চিতা দাসের কলমে ব্যবধান। সঙ্গে থাকছি আমি অমিত। আমি দেবলীনা। সিজন 1, এপিসোড 4। আজকে সন্ধ্যাবেলায় কাকুলির পড়তে যাওয়ার কথা সুধীরের কাছে। আজকে যাওয়ার পর আবার একদিন পরে পড়তে যাবে। এই খবরটা ছায়াদেবীর সঙ্গে কথা বলে রিমি দেবী জানতে পেরেছেন। সন্ধ্যের সময় একটু দেরি করে আলোকে নিয়ে মেলাতে যাবেন ঠিক করেছেন রিমি দেবী। এই ইচ্ছাকৃত দেরি করে যাওয়ার কারণ সুধীর আর কাকুলিকে লক্ষ্য রাখা। তৈরি হয়ে ঘর অন্ধকার করে বসে আছেন রিমি দেবী আলোকে নিয়ে। মোবাইলটা সাইলেন্ট করে রেখেছেন যাতে ফোন এলেও কোনো রকম শব্দ না হয়। অন্ধকারে আলো ভয় পেলেও এখন পাচ্ছে না, কারণ ওর সোনামা ওকে দু হাতে আগলে নিয়ে বসে আছে। কাকুলি পড়তে যাওয়ার সময় একবার আলোর ঘরের দিকে তাকায়। ঘর অন্ধকার দেখে মনে মনে বেশ খুশি হয়। কাকলির পড়তে যাওয়া প্রায় আধ ঘন্টার উপর হয়ে গিয়েছে। মেয়েকে পড়তে পাঠিয়ে ছায়া দেবী নিশ্চিন্তে টিভিতে সিরিয়াল দেখছেন, যার শব্দ নিচের সিঁড়ি পর্যন্ত যাচ্ছে। রিমি দেবী আলোকে নিয়ে ঘরের দরজায় তালা লাগিয়ে নিঃশব্দে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। আলোকে একটু দূরে সদর দরজার কাছে দাঁড় করিয়ে নিজে গিয়ে দাঁড়ান সুধীরের দরজার সামনে। উঁকি দিয়ে দেখার চেষ্টা করেন ঘরের ভিতর, কিন্তু কিছুই দেখতে পান না। কাপড় জাতীয় কিছু দিয়ে দরজার ফাঁকটা বন্ধ করা হয়েছে। রিমি দেবী তার হাতে থাকা চাবি দিয়ে আস্তে আস্তে দরজায় লাগানো কাপড়টা সরানোর চেষ্টা করেন, কিন্তু তাতে কাজ হয় না। তিনি আশেপাশে তাকিয়ে দেখেন যদি একটু লম্বা ধরনের কিছু পাওয়া যায়, আর পেয়েও যান। দরজার পাশেই একটা পেন পড়ে থাকতে দেখেন। পেনটার সম্ভবত কালি শেষ হয়ে গিয়েছে, তাই তার জায়গা এখন ঘরের বাইরে মাটিতে। আজ মা সরস্বতী স্বয়ং আলোর সহায় হচ্ছেন। রিমি দেবী পেনটা নিয়ে দরজায় থাকা কাপড়টা আস্তে আস্তে ঠেলে সরিয়ে দেন, আর ভিতরের দৃশ্য দেখে তিনি চমকে ওঠেন। তাড়াতাড়ি ওখান থেকে সরে এসে আলোকে নিয়ে তিনি বেরিয়ে যান বইমেলার উদ্দেশ্যে। পরের দিন রান্নাবান্না করে আলোকে স্নান করিয়ে ওষুধ লাগিয়ে দিয়ে ঘরে পড়তে বসিয়ে নিজে যান ছায়াদেবীর কাছে, এবং গিয়েই জুড়ে দেন নানান গল্প, যার মধ্যে বেশিরভাগই ছিল ছায়াদেবীর ভূয়সী প্রশংসা। নিজের প্রশংসা শুনে ছায়াদেবীর তো গদগদ ভাব। আহ্লাদে আটখানা হয়ে তিনি রিমি দেবীকে তার সদ্য রান্না করা তরকারিও বাটি ভরে খেতে দেন। অনিচ্ছা সত্ত্বেও রিমি দেবী সেই বাটি হাতে তুলে নেন। তরকারিটা মুখে দিয়ে দেখেন মন্দ নয়, ভালোই। তবে ভালোর মাত্রাটা কয়েক গুণ বাড়িয়ে তিনি প্রশংসা করেন ছায়াদেবীর তরকারির, কারণ রিমি দেবীকে যে তার কাজ হাসিল করতে হবে। তারপর এ কথা সে কথার পর তিনি আসল কথাটা পারলেন ছায়াদেবীর কাছে, যা শুনে ছায়াদেবী খুন্তি হাতে বড় বড় চোখ করে রিমি দেবীর দিকে তাকিয়ে বললেন, তোমাদের ওখানে এরকম ঘটনা ঘটেছে? দেখো দেখি কি কাণ্ড! ছি 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 ছি, কি দিন এলো! কাউকেই তো বিশ্বাস করার উপায় নেই। রিমি দেবীও কম যান না, ছায়াদেবীর থেকেও বেশি নাটকীয় ভঙ্গিতে বললেন, দেখেছেন দিদি, আপনারও বিশ্বাস হচ্ছে না। আরে আমারও হতো না, যদি না নিজের চোখে সব প্রমাণ দেখতাম। এতদিন সিনেমা সিরিয়াল খবরে এই ধরনের ঘটনা দেখে এসেছি, এবারে একেবারে চাক্ষুষ দেখলাম। আপনিই বলুন, শিক্ষক কত সম্মানের ব্যক্তি, সেই মানুষ যদি এরকম জঘন্য কাজ করে, তাহলে বাবা মারা ছেলে মেয়েদেরকে পড়তে পাঠায় কোন বিশ্বাসে? তা যা বলেছ রিমি। হ্যাঁ গো, মেয়েটির মা কি করে জানলো? কেন, মেয়েটিই তো বলেছে ওর মাকে। প্রথম প্রথম মেয়েটাকে খুব ভয় দেখিয়েছে ওই পোড়ামুখো মাস্টার। তারপর দিনকে দিন মাস্টারের অত্যাচার বাড়তেই থাকে। মেয়েটি আর সহ্য করতে না পেরে একদিন সুযোগ বুঝে মাকে সব বলে দেয়। মেয়ের মুখে সব শুনে তিনি ওনার স্বামীকে না বলে আমায় বলেন,
আমার সঙ্গে খুব ভাব ওনার। মেয়েটির বাবাকে বললে তো একেবারে তুল কালাম কাণ্ড করবে। তার উপরে ওই মাস্টার কি কিছু স্বীকার করবে ভেবেছেন? তাই মাস্টারকে হাতে নাতে ধরার জন্য কিছু না বলে আরও একদিন পড়ানোর সুযোগ দেন, আর বারান্দায় উনি লুকিয়ে থাকেন। ব্যাস, এবার বেটা পালাবে কোথায়? একেবারে হাতে নাতে ধরা পড়ে গিয়েছে। আর তো পালানোর পথ ছিল না বাচ্চাধনের। শুধু ওই পড়ানোটা নয়, যতগুলো টিউশনি পড়াতো সবাই ছেড়ে দেয়, আর যে বাড়িতে ভাড়া থাকতো তারাও উঠিয়ে দেয়। আপনিই বলুন, এরকম মানুষকে কেউ নিজের বাড়িতে ঢুকতে দেবে না রাখবে? এই জন্যই তো পড়তে দিয়ে সতর্ক দৃষ্টি রাখা দরকার। মাঝে মাঝে গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে হয় মাস্টার কি পড়াচ্ছে। আদেও পড়াচ্ছে নাকি ছাত্রকে পড়তে দিয়ে বিন্দাস মোবাইল ঘাঁটছে, নাকি কুকর্ম করার চেষ্টা করছে। রিমি দেবীর কথাগুলো ছায়াদেবী খুব মন দিয়ে শোনেন। তার মুখের ভাবভঙ্গি দেখে রিমি দেবী মনে মনে ভাবেন, মনে তো হচ্ছে ওষুধে কাজ হয়েছে। ভগবান ক্ষমা করো, আমার কাছে আর কোনো উপায় ছিল না। এক গাদা মিথ্যে বললাম, তোমার সামনে নাক্ষর দেব ঠাকুর। আমার এই মিথ্যেটুকুতেই যে আমার আলোর ভালো হবে। যে মিথ্যেতে আলোর ভালো লুকিয়ে আছে, এরকম হাজারো মিথ্যে বলে পাপ করতে রাজি আছি আমি। শুধু দেখো ঠাকুর, আমি যা চাইছি তাই যেন হয়। আজকে বইমেলার পঞ্চম দিন। বন্দনা দেবীরা সবাই মিলে বইমেলায় যাবেন। আলোকে নিয়ে রিমি দেবী আগেই চলে যাবেন। আত্মরূপেরও আজকে পড়া নেই, তাই সেও যাবে মেলাতে। আর বন্দনা দেবী দোকান বন্ধ করে তরুণবাবুর সঙ্গে যাবেন। তারপর রাতে একসাথে সবাই ফিরে আসবেন। তরুণবাবু এখন আর আগের মতো নেশা করেন না, কারণ অবশ্যই বন্দনা দেবী আর অপর্যাপ্ত টাকা। হাতে বেশি টাকা না থাকায় তার বন্ধুরা দু একদিন তাকে নেশা করালেও তরুণবাবুর কাছ থেকে আর কোনো রকম সুবিধা পাওয়া যাবে না বুঝতে পেরে সবাই নানান অজুহাতে একে একে সরে পড়েছে। এতে তরুণবাবুও তার বন্ধুদের চিনতে পেরেছেন। এখনও তিনি নেশা করেন, তবে বাড়িতে। দোকান থেকে এসে আলো আর আত্মরূপকে লুকিয়ে ছাদে গিয়ে চুপি চুপি দুপে খেয়ে আসেন। এতদিনের অভ্যাস তো একেবারে ছেড়ে দিতেও পারেন না। আজকেও রান্না করে ছায়াদেবীর ঘরে গিয়ে একই বিষয়ে আলোচনা করেছেন রিমি দেবী। সাথে এটাও জানিয়েছেন যে অন্য দিনের তুলনায় তাদের আজকে আসতে একটু বেশিই দেরি হবে। ছায়াদেবীও আশেপাশের বাড়ির মেয়েদের সম্পর্কে নানান কথা বলেছেন। কার মেয়ে কার সঙ্গে পালিয়ে গিয়েছে, কার মেয়ে মোড়ের মাথায় দাঁড়িয়ে কোন ছেলের সঙ্গে কতক্ষণ গল্প করেছে, কার মেয়ের শ্বশুরবাড়ি ভালো নয়। এত কথার মধ্যে তিনি কারও সম্পর্কে ভালো কিছুই বলেননি। সবার খারাপ দিকটাই আলোচনা করেছেন। রিমি দেবী যেহেতু এখানে আগে ছিলেন, তাই এই পাড়ার অনেকেই তার পরিচিত। সন্ধ্যার সময় তৈরি হয়ে আলোকে নিয়ে বেরিয়ে যাবার সময় সুধীরের সামনে পড়েন রিমি দেবী। সুধীরকে দেখেই আলোর ক্ষতগুলো মনে পড়ে যায় ওনার। তখনই সুধীরকে দুটো চড় মেরে গলা টিপে ধরতে ইচ্ছে করে রিমি দেবীর, কিন্তু পরক্ষণেই সেদিনের দরজার ফাঁক দিয়ে দেখা দৃশ্য মনে পড়তেই ঘৃণায় গা গুলিয়ে ওঠে তার। ঘৃণাকে চেহারায় ফুটতে না দিয়ে তাতে কৃত্রিম হাসির প্রলেপ লাগিয়ে তিনি সুধীরকে বলেন, চললাম আপনার ছাত্রীকে নিয়ে মেলাতে। আর কদিন তো, তারপর আবার পড়তে আসবে আপনার কাছে। আমি কিন্তু পড়া করিয়ে তারপরেই নিয়ে যাই। পড়া বাদ দিয়ে শুধু বেরিয়েছে এটা বলতে পারবেন না কিন্তু। না না, ঠিক আছে, কোনো ব্যাপার না। এমনিতেও আলোর খুব বুদ্ধি, অল্পতেই সব কিছু বুঝতে পারে। বেশি বকতে হয় না ওর পেছনে। ওর রেজাল্ট দেখেছেন এবার? হ্যাঁ, দেখিয়েছে আলো, খুবই ভালো হয়েছে। সবই কিন্তু আপনার জন্য। আপনি ধরে না পড়ালে এরকম রেজাল্ট হতো না। দিদি তো বলছিল আপনি যতদিন এ বাড়িতে থাকবেন আলোকে আপনার কাছেই পড়াবে। কথাটা কিন্তু ঠিকই বলেছে দিদি। বাড়িতে এত ভালো মাস্টার থাকতে শুধু শুধু বাইরে কেন পড়াতে পাঠাবে বলুন তো? কে আলো? আরো দুটো দিন ঘুরে নেয় আলো। তারপর আবার পুরো দমে শুরু করতে হবে পড়া। ফার্স্ট ইউনিটে ভালো রেজাল্ট করতেই হবে, বুঝেছ?
সুধীরের কথা বলাতে আলো ভয়ে জড়সড় হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আলোকে ভয় পেতে দেখে ওর একটা হাত শক্ত করে ধরে রিমি দেবী সুধীরকে বলেন, আসি সুধীর বাবু, আবার পরে কথা হবে। হ্যাঁ, আসুন। বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তার পাশে থুথু ফেলে রিমি দেবী বলেন, থু, কথা বলতেও রুচিতে বাঁধে, জানোয়ার একটা। কালকের মধ্যে কিছু না হলে আমি আর অপেক্ষা করব না। হে ঠাকুর, তুমি সহায় হও, মুখ তুলে চাও ঠাকুর। রিমি দেবীকে আপন মনে বিড়বিড় করতে দেখে আলো ওর সোনা মায়ের ধরে থাকা হাতটা ধরে টান দিয়ে বলে, ও সোনা মা, কি বলছো নিজের মনে? আলোর কথায় ওর দিকে তাকিয়ে মাথার টুপিটা আরেকটু সামনের দিকে টেনে দিয়ে আলোর গাল দুটো হালকা টিপে দিয়ে তিনি বলেন, আজকে আমরা কোন গল্প পড়ব সেটাই ভাবছিলাম সোনা। আজকে বরং আমরা সিন্ড্রেলার গল্প পড়ব। তোকে বলবো কিভাবে সিন্ড্রেলার জীবনে একটা রাজপুত্র এসে তার সব কষ্ট নিমেষের মধ্যেই দূর করে দিয়েছিল। রিমি দেবীর মুখে সিন্ড্রেলার গল্প শুনে সারা রাস্তা আলো ওই নামটাই জপ করতে করতে গিয়েছে, আর মেলাতে গিয়ে অস্থির হয়ে উঠেছে সিন্ড্রেলার গল্প শোনার জন্য। খোসা সমেত বাদাম কিনে বইমেলার মাঠের একটা পাশে বসে একটা একটা করে বাদামের খোসা ছাড়িয়ে আলোর হাতে দিচ্ছেন রিমি দেবী, আর সিন্ড্রেলার গল্প বলছেন। এত ভিড়ের মধ্যেও গল্প শুনতে শুনতে আলো হারিয়ে গিয়েছে সিন্ড্রেলার দুনিয়ায়। আলোর ছোট্ট মন ভাবতে শুরু করে, যারা ছোট থেকে কষ্ট পায় তাদের সবার জীবনে একটা করে রাজপুত্র আসে তাদেরকে কষ্টের হাত থেকে বাঁচাতে, তারপর তাকে নিয়ে যায় তার রাজপ্রাসাদে। আলো রূপকথার গল্পেও পড়েছে এরকম হয়। সুয়োরানী কত কষ্ট পেয়েছে, তারপর রাজা তাকে রাজপ্রাসাদে নিয়ে গিয়েছে। রাজকুমারীকে রাক্ষস নিয়ে গেলে তাকে বাঁচাবার জন্যেও রাজপুত্র আসে। আত্মরূপ এসে আলোর হাত থেকে বাদাম নিয়ে মুখে ভরতেই আলো সিন্ড্রেলার জগৎ থেকে আবার বইমেলায় ফিরে আসে। আত্মরূপের দিকে তাকিয়ে রাগার পরিবর্তে একটা মিষ্টি হাসি দিয়ে আলো বলে, দাদা, সিন্ড্রেলার গল্প শুনবি? দারুণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আমি জানি গল্পটা, তুই শোন। আত্মরূপ একটা বাদাম নিয়ে ছাড়িয়ে আলোর মুখে ভরে দিয়ে বলে, আর শোন, পারলে র্যাপুঞ্জেলের গল্পটাও শুনিস, তোর ভালো লাগবে। কত বড় চুল ছিল জানিস র্যাপুঞ্জেলের? তোর মতো ছোট ছোট নয়, একেবারে 4 তলার সমান, যেটা ধরে জাদুগুড়ি বাড়িতে ঢুকতো আর বেরোতো। আলো আত্মরূপের এই কথাটাও মন দিয়ে শুনে রিমি দেবীকে বলে, আমাকেও র্যাপুনজেলের একটা ছবি দেখাবে সোনামা, আমি দেখব ওর কত বড় চুল ছিল, তারপর আমিও রাখবো এরকম চুল। অত চুল দিয়ে কি করবি? রাজপুত্রকে তোদের বাড়ির ছাদের উপর থেকে ওঠাবি আর নামাবি? তোর মামাকে বলবো তোকে এবার একটা র্যাপুনজেলের বই দিতে, তাহলে হবে তো? আলো আবারও ওর মিষ্টি হাসি সারা মুখে ছড়িয়ে ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলে। রিমি দেবী চারপাশে একবার চোখ বুলিয়ে আত্মরূপকে বলেন, কি রে, তোর মা কই রে? দেখছি না তো। আচ্ছা, তোর সঙ্গেই তো আসার কথা ছিল। এ বাবা, দেখেছ, বলতেই ভুলে গিয়েছি। দোকান বন্ধ করে এখানেই আসছিলাম আমি আর মা আর বাবা। অনেকটা রাস্তা চলেও এসেছিলাম আমরা। তখনই কাকা ফোন করে কি যেন বলল বাবাকে। শুনেই তো বাবা আর মা তাড়াতাড়ি বাড়ি চলে গেল, আর আমাকে বলল এখানে আসতে। বাড়িতে মনে হয় কোনো ঝামেলা হয়েছে জানো মামিমা। ফোনটা আসতেই বাবার মুখটা কেমন যেন হয়ে গেল, আর মা জানতে চাইলে বলল রাস্তায় যেতে যেতে বলবে। আত্মরূপের কথা শুনে রিমি দেবী আর এক মুহূর্ত দেরি না করে সুশান্তবাবুকে বলে আলু আর আত্মরূপকে নিয়ে বাড়ির পথে রওনা দেন। বাড়িতে ঢুকেই দেখতে পান থমথমে পরিবেশ। সুধীরের ঘরে বাইরে থেকে তালা দেওয়া, কিন্তু ঘরের ভিতরে আলো জ্বলছে, যেটা দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। সদর দরজা লাগিয়ে দিয়ে আলোর হাত ধরে রিমি দেবী উপরে উঠে আসেন। আত্মরূপ আগেই উঠে গিয়েছে উপরে।
বন্দনা দেবী খাটের এক পাশে মাথাটা নিচু করে সিমেন্টের লাল রঙের মেঝের দিকে তাকিয়ে থম মেরে বসে আছেন। কিছুটা দূরে চেয়ারে তরুণবাবুও একইভাবে বসে আছেন। আলো আর আত্মরূপকে অন্য ঘরে পাঠিয়ে দিয়ে বন্দনা দেবীর কাছে গিয়ে কাঁধে হাত রেখে রিমি দেবী বলেন, কি হয়েছে দিদি? বন্দনা দেবী আস্তে আস্তে মাথাটা তুলে কিছু না বলেই রিমি দেবীর হাত দুটো ধরে তার উপরে মাথা রেখে কান্নায় ভেঙে পড়েন। রিমি দেবী কি হয়েছে কিছু বুঝতে না পেরে বারবার বন্দনা দেবীকে জিজ্ঞেস করতে থাকেন কি হয়েছে। তার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে রিমি দেবী তরুণবাবুকে জিজ্ঞেস করেন কি হয়েছে। তিনিও কোনো উত্তর না দিয়ে মাথাটা নামিয়ে বসে থাকেন। তখনই বন্দনা দেবী বলতে শুরু করেন, আমি মানুষ চিনতে এত বড় ভুল করলাম রিমি। চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম ওই সুধীরকে। ভাই বলতাম আমি ওকে, জানো, ভাই বলতাম। আমার আমার আলোকে নির্দ্বিধায় ওর কাছে পাঠিয়েছি আর বলতে পারেন না বন্দনা দেবী। আবারও কান্নায় ভেঙে পড়েন তিনি। রিমি দেবী বিষয়টা কিছুটা আন্দাজ করে বলেন, দোষ তো তোমারও আছে দিদি, তাও একটু নয় অনেকটা, আবার সবটাও বলতে পারো। তুমি ওই দুদিনের পরিচিত বাড়ির মানুষটাকে বিশ্বাস করতে পারলে, আর একবার নিজের মেয়ের কথাটা বিশ্বাস করলে না। সত্যি বলার পুরস্কার হিসেবে তাকে ওইভাবে মেরে সমস্ত শরীরে অজস্র দাগ দিয়ে দিলে। শরীরের সাথে তার শিশু মনেও তুমি আঘাত করেছো দিদি। রিমি দেবীর কথা শুনে বন্দনা দেবী তার কান্না থামিয়ে করুণ চোখে তাকান রিমি দেবীর দিকে। বন্দনা দেবীর চাউনি দেখে রিমি দেবী মাথা নাড়িয়ে বলেন, হ্যাঁ দিদি, আমি ঠিকই বলছি। আলো আমাকে সব বলেছে। প্রথমে বলতে চাইনি ওই জানোয়ারটার ভয়, অনেক বোঝানোর পর বলেছে। স্নান করানোর সময় আলোর শরীরের দাগগুলো দেখে আমি অবাক হয়ে গেছিলাম, জানো। তুমি কিভাবে মা হয়ে দাগগুলো দেখতে পাওনি সেটা তো আমি বুঝতেই পারছি না। কত কষ্ট সহ্য করেছে ওইটুকু একটা ছোট্ট মেয়ে, ভাবতে পারছো? না পারছিল সহ্য করতে, আর না পারছিল ভয় বলতে। আলো যে তোমাকে জমের মতো ভয় পায় এ কথা তো তোমার অজানা নয়। এবারে তো শুধু তোমার ভয় ছিল না, সত্যিটা তোমাকে বলার পর তুমি যেমন আলোকে মেরেছ, তোমাকে জানানোর জন্য ওই জানোয়ারটাও আলোকে মেরেছে। সন্তান তো তার কষ্টের কথা মাকেই এসে বলবে, তাই না দিদি? বাবাকে ওরা সব কথা বলতে পারে না, সংকোচ হয় ওদের। তাছাড়া বাবা কতক্ষণই বা বাড়িতে থাকে বলো? তুমি যদি এত কঠোর হও তাহলে ওই ছোট্ট মেয়েটা কোথায় যাবে বলতে পারো? কার কাছে বলবে মনের কথা? সত্যি কথা বললে যদি মার খেতে হয় তাহলে আর কখনো ওরা সত্যি বলবে? আমি জানি না আজকে কি হয়েছে বাড়িতে, বা কি করে তুমি এই সত্যিটা জেনেছো। তবে এই জানাটা আরো আগে জানলে খুব ভালো হতো দিদি। তাহলে আমার আলোকে এত কষ্ট সহ্য করতে হতো না। মেয়েটা ভয় ভয় থাকে সব সময়, মনে মনে গুমড়ে মরে। ওর যে তোমাকে দরকার দিদি, ওর তোমাকে বড্ড দরকার। রিমি দেবীর কথায় বন্দনা দেবীর মুখে একটা শব্দ না হলেও তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়তে থাকে। নিজের ভুল তিনি বুঝতে পারছেন। তার চোখের জল মুছে দিয়ে রিমি দেবী বলেন, কাকুলি ঠিক আছে তো দিদি? আমি একবার যাব ওদের ঘরে। রিমি দেবীর কথায় বন্দনা দেবী আরও একবার অবাক হয়ে তাকায় রিমি দেবীর দিকে। রিমি দেবী বন্দনা দেবীর চোখের ভাষা বুঝতে পেরে বলেন, তুমি আলোর কাছে ও ঘরে যাও দিদি, আমি তোমাকে রাতে সবটা বলবো। আগে একবার কাকলিদের ঘর থেকে ঘুরে আসি। রিমি দেবীকে দেখেই ছায়া দেবী তাড়াতাড়ি ওনার কাছে উঠে আসেন। রিমি, তুমি এসেছো বোন, তোমার উপকার আমি জীবনেও ভুলবো না। জানো, আজকে আমি ঠিক সময় না গেলে কি সর্বনাশটাই না হয়ে যেত আমার। তুমি ভিতরে এসো। রিমি দেবীর হাত ধরে নিয়ে এসে ওনাকে বিছানায় বসান ছায়া দেবী। এসো, এখানটায় বসো বোন,
হ্যাঁ, আমি তোমার সব বলছি। আজকে কাকুলি পড়তে যাওয়ার পর আমি প্রতিদিনের মতন টিভিতে সিরিয়াল দেখছিলাম। একটা দেখে আর একটা শুরু হয়েছিল। এই ধরো ৪৫ মিনিট মতো হবে। হঠাৎ টেবিলে চোখ যেতেই দেখি কাকুলি ওর ইংরাজি খাতাটা ফেলে গিয়েছে। সকালে কাকুলি ওই খাতাটায় কাজ করছিল সুধীরের। আমাকে নিজে বলেছে ও আজকে এগুলো সব নাকি সুধীর দেখবে। আমি খাতাটা দেখে ভাবলাম, মেয়েটা আবার উপরে আসবে খাতাটা নিতে, তার চেয়ে বরং আমি নিজে গিয়ে দিয়ে আসি, আর কেমন পড়া একটু আড়াল থেকে দেখেও আসি। রিমি, আমার কপাল ভালো যে ঠিক সময় গিয়েছিলাম। জানো, ওই শয়তান মুখোশধারী আমার মেয়ের সঙ্গে জোর জবরদস্তি করছিল। আমি তো জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করেছিলাম, না খুললে একেবারে ভেঙেই ফেলতাম। আমার শব্দ পেয়ে কাকুলি জোরে জোরে কাঁদতে লাগে। তার আগে আমার মেয়েকে ভয় দেখিয়ে চুপ করে রেখেছিল। কাকুলি নিজে আমায় বলেছে এ কথা। ওকে মেরে এক কাপড়ে বাড়ি ছাড়া করিয়েছি আমি। কাকলির বাবা, দাদা, দিদি সবাইকে ফোন করে ডেকেছে। শুধু কাকলির বদনামের ভয় থানা পুলিশ করলাম না। মেয়ে ছেলে তো, বিয়ে তো দিতে হবে বলো। তখন যদি এসব কথা কেউ বলে দেয়, আর ভালো করে বিয়ে দিতে পারবো তখন বলো? আজকালকার দিনে না কেউ ভালো যায় না। ছায়া দেবীর কথা শুনে রিমি দেবী বেশ অবাক হন আর মনে মনে ভাবেন, সব সত্যিটা এরা তার মানে জানে না। কাকলি নিজেকে বাঁচাতে সব দোষ সুধীরের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। খুব চালাক মেয়ে। যাকে ওই শয়তানটা এ বাড়ি থেকে বিদেয় হয়েছে, এতেই আমার শান্তি। আমার আলোর নাম এখানে আসেনি, এর থেকে বেশি আর আমি কিচ্ছু চাই না। ঠাকুর, তোমাকে শত কোটি প্রণাম ঠাকুর। বাড়িতে গিয়েই তোমার মন্দিরে পুজো দিয়ে আসবো আমি। জয় ঠাকুর, জয় ঠাকুর। আজকে বইমেলার শেষ দিন। আগামীকালকে রিমি দেবীরা চলে যাবেন। এজন্য আলোর মন খারাপ। মেলাতে গিয়েও আলো ওর সোনামাকে বারবার একটাই কথা জিজ্ঞাসা করছে, তিনি ওকে সাথে করে নিয়ে যাবেন কিনা। রিমি দেবী জানেন এটা কখনোই সম্ভব নয়। আলোর বাবা মা এতে কখনোই রাজি হবেন না, কিন্তু ওনাদের সঙ্গে কয়েকদিনের জন্য তো নিয়ে যেতেই পারেন। এতে আলোরও একটু ভালো লাগবে। তারপর একটা ছুটির দিন দেখে সুশান্তবাবু আলোকে আবার এখানে রেখে যাবেন। পরের দিন সকালে একথা বন্দনা দেবী ও তরুণবাবুকে বলে রিমি দেবী। প্রথমে রাজি না হলেও পরে তরুণবাবুর কথায় বন্দনা দেবী রাজি হন আলোকে ওনাদের সঙ্গে যেতে দিতে। এই দিনগুলো আলো খুব আনন্দে কাটিয়েছে। রিমি দেবী নিজের সবটা দিয়ে চেষ্টা করেছেন আলোর মন থেকে বিগত ঘটনাকে মুছে ফেলতে, কিন্তু এ কি আদেও সম্ভব? তবে আলো নতুন জায়গায় এসে আবার আগের মতো চঞ্চল হাসি খুশি হয়ে উঠেছে। এজন্য অবশ্যই সব কৃতিত্ব আলোর সোনামায়। সেই থেকে প্রত্যেক বছর বইমেলার সময় রিমি দেবীও আসেন সুশান্তবাবুর সঙ্গে। আলোর সঙ্গে কাটিয়ে যান এই কটা দিন। সারা বছরের পাথেয় হয়ে থাকে তার কাছে এই দিনগুলোর স্মৃতি। আলোর সান্নিধ্যে তিনি মাতৃত্বের স্বাদ পান। আলো এই দিনগুলোর অপেক্ষায় থাকে সারা বছর। এই 7 দিন যেন আলো আর ওর সোনামায়ের কথা শেষই হয় না। সারা বছরে আলো ওর মায়ের সঙ্গে এত কথা বলে কিনা সন্দেহ। বন্দনা দেবী শুধু অবাক হয়ে ওদের দুজনকে দেখেন আর মনে মনে ভাবেন, কম চেষ্টা তো করিনি আলোর সঙ্গে স্বাভাবিক হয়ে উঠতে, কিন্তু কোথায় যেন একটা কমতি থেকে গিয়েছে। আলো আজও আমাকে ওর মনের সব কথা বলে না, যতটা রিমিকে বলে। আমি আলোর শুধু মা হয়েই থেকে গেলাম, বন্ধু হয়ে উঠতে পারলাম না। আজও আলো আমাকে কিছু বলতে গেলেই সংকোচ করে। কই, রিমিকে তো করে না। ওকে তো সব কথাই সহজে বলে দেয়। ফোনে রোজ কত কথা হয় দুজনের, তবু এই কটা দিন যেন ওদের কথা আরও বেড়ে যায়। দেখে মনে হয় কত কাল কথা হয়নি দুজনের মধ্যে। আমার সঙ্গে আলোর এই অদৃশ্য ব্যবধান কি কোনোদিনও মিটবে না? দিন যেন হাওয়ার মতো নিমেষে চলে যাচ্ছে।
চোখের পলক ফেলতেই পার হচ্ছে একটা একটা করে বছর। দেওয়ালে রাখা ক্যালেন্ডারের উপরে কখন যে আবার একটা নতুন সাল লেখা ক্যালেন্ডার জায়গা করে নিচ্ছে বোঝার উপায় নেই। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে অনেক কিছুর। বন্দনা দেবীর মাথায় কালো চুলের মাঝে জায়গা করতে শুরু করেছে সাদা চুল। তরুণবাবু, সুশান্তবাবু, রিমি দেবীও এর ব্যতিক্রম নন। আত্মরূপ পড়া শেষ করে এখন পুরোপুরিভাবে ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। বন্দনা দেবী আর এখন দোকানে যান না, বাড়িতেই থাকেন। ব্যবসা তার ভালোই চলছে। আত্মরূপ তার বাবার মতো হয়নি, খুবই বুঝদার ছেলে। দাদুর কাছ থেকে তার বাবা আর কাকা পৈতৃক সূত্রে যে নেশাকে ধারণ করেছিল, আত্মরূপ তার ধারে কাছেও যায়নি। বরং বাবার জন্য তাদের পাওয়া কষ্ট, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য সমাজের কটু কথা আর ভ্রুকুটির তোয়াক্কা না করে তার মায়ের সংগ্রাম, ব্যবসাকে দাঁড় করানোর জন্য নিজের অক্লান্ত পরিশ্রম, এসব থেকে শিক্ষা নিয়ে নেশা নামক বস্তুটিতে আসক্ত না হওয়ার একরকম প্রতিজ্ঞাবদ্ধ সে। বছর 26-এর আত্মরূপ এখন একজন পাকা ব্যবসায়ী। অভাব এখন আর তাদেরকে ছুঁতেও পারে না। বিলাসিতা না থাকলেও সচ্ছলতা আর শান্তির অভাব নেই তাদের সংসারে। ব্যবসা ও সংসারের দায়িত্বের সাথে বোনের বিয়ের দায়িত্বটাও নিজের কাঁধে তুলে নিয়েছে আত্মরূপ। তরুণবাবুও দোকানে যান ছেলের সঙ্গে। ছেলেকে দেখে তিনি খুব খুশি হন আর ঈশ্বরকে অজস্র ধন্যবাদ জানান এরকম একটা ছেলে তাকে দেওয়ার জন্য। তবে ধন্যবাদের একাংশ যায় বন্দনা দেবীর কাছে, কারণ তার অনুশাসনের ফলই হল আত্মরূপ আর আলো। আলো এখন আর সেই ছোট্টটি নেই। এবার 17 বছর পূর্ণ করে 18তে পা রাখতে চলেছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সব কিছুর পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়েছে আলো। বছরখানেক আগে আলোকে নিয়ে করা ছায়াদেবীর ভবিষ্যৎ কল্পনা আজ সত্যি হয়ে বাস্তবে রূপ নিয়েছে। আলোর রূপ দেখে হিংসায় জ্বলে পুড়ে যান তিনি। দোহারা চেহারায় দুধে আলতা গায়ের রং, বড় বড় চোখে মণিগুলো মিশ কালো, পাতলা গোলাপি রঙের ঠোঁট। আলোর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে তার কোমর অতিক্রম করা হালকা বাদামি রঙের চুল। বিনা সাজেও আলোকে অপরূপ লাগে দেখতে। আলোর রূপ উগ্র নয়, শান্ত। ঈশ্বর যেন অনেক সময় নিয়ে অফুরন্ত ধৈর্য সহকারে তাকে বসে বসে তৈরি করেছে। আলো যখন রাস্তা দিয়ে যায় তখন এমন কেউ নেই যে আলোর দিকে তাকায় না। 17 বছর বয়সেই আলোর জন্য বিয়ের সম্বন্ধ আসতে শুরু করেছে, কিন্তু আত্মরূপ এখন আলোর বিয়ে দিতে রাজি নয়। ওর সাফ কথা, আলো এখন পড়তে চায়, তাই বিয়ের কোনো কথাই নেই। তাছাড়া এখনো আলোর 18 বছর বয়স হয়নি। ওদিকে কাকলিরও বিয়ের বয়স হয়েছে, কিন্তু সেরকম মন মতো ছেলে পাচ্ছেন না অরুণবাবু। কাকলিও দেখতে খারাপ নয়, কিন্তু আলোর কাছে কাকলির সৌন্দর্য কিছুই নয়। এই তো মাস দেড়েক আগের কথা, কাকলির জন্য একটা সম্বন্ধ এসেছিল। বেশ অবস্থা সম্পন্ন ঘরের ছেলে, চাকরি করে, শিক্ষিত পরিবার, দেখতে শুনতেও খারাপ নয়। অরুণবাবু আর ছায়াদেবীরও মোটামুটি পছন্দই ছিল, কিন্তু পাত্রপক্ষ কাকলিকে দেখতে গিয়ে বলেন ওনাদের নাকি কাকলিকে নয়, আলোকে পছন্দ। আলোর সঙ্গে বিয়ে দিলে ওনারা বিয়ে দিতে রাজি, নচেত নয়। এই কথা শোনার পরদিনই ছায়াদেবী রুদ্রমূর্তি ধারণ করে এসেছিলেন আলোদের ঘরে। সামনে আলোকে পেয়েই এক ধাক্কায় সরিয়ে দিয়ে সোজা চলে যান বন্দনা দেবীর কাছে। গিয়েই শুরু করেন বাক্যবাণ আর সাথে অকথ্য ভাষায় গালাগালি। আলোকে অভিশাপ দিতেও ভোলেন না তিনি। তিনি এও বলেন আলোর কখনো ভালো জায়গায় বিয়ে হবে না, কখনো সুখী হবে না আলো। যে রূপের জন্য তার মেয়ের বিয়ে ভেঙেছে, সেই রূপই আলোর জন্য কাল হয়ে দাঁড়াবে। প্রবাদ বাক্য দিয়ে তিনি এও বলেন অতি বড় ঘরণী না পায় ঘর, আর অতি বড় সুন্দরী না পায় বর। আলো বাস্তবেই অতিরিক্ত সুন্দর ছিল, তাই বিয়ে তার ভাগ্যে নেই। এই কথাগুলো শুনে বন্দনা দেবীর মনে ভয় বাসা বাঁধে। সকাল সন্ধে ঠাকুরকে ডাকেন আর বলেন, হে ঠাকুর, আলোকে সৌন্দর্য দিতে গিয়ে কি তুমি ওর ভাগ্যটা লিখতে ভুলে গেলে? ভাগ্যিস সেই সময় ঘরে আত্মরূপ ছিল না।
থাকলে আলোকে এই কথা বলার উপযুক্ত জবাব সে দিত। যদিও রাতে দোকান থেকে এসে সব শুনে আত্মরূপ যেতে চেয়েছিল ছায়াদেবীর কাছে, কিন্তু বন্দনা দেবী ও তরুণবাবু ছেলেকে আটকে নেন। জোয়ান ছেলে, মাথা গরম করে কি বলতে কি বলে ফেলবে, তখন ঝামেলা আরো বাড়বে বই কমবে না। আত্মরূপকে আটকালেও সব রাগ গিয়ে পড়ে আলোর উপরে। বন্দনা দেবী আলোকে বেশ কড়া কড়া কয়েকটা কথা শুনিয়ে দেন। এই স্বভাবটা বন্দনা দেবীর এখনো যায়নি। কিছু হলেই তিনি নিজের সমস্ত রাগ আলোর উপর দিয়ে মেটান। এখন আর গায়ে হাত তোলেন না, তবে মুখে যা বলেন তার থেকে দু চার ঘা খাওয়া ভালো। এই ঘটনার পর দুই পরিবারের মধ্যে কথা বলা একরকম বন্ধ। আজ 4 মাস পর ছায়াদেবী আবার পা রাখেন বন্দনা দেবীর ঘরে। বন্দনা দেবী তখন রাতের খাবারের ব্যবস্থা করছিলেন, আর আলো তার লম্বা কেশে বিনুনি করতে ব্যস্ত। দিনের রান্না আলো করে, আর রাতেরটা বন্দনা দেবী করেন। আলোকে তিনি বসিয়ে রাখেননি। পড়ার সাথে রান্না বান্না, ঘর গোছানো সব কিছুতেই আলো বেশ পটু। ছায়াদেবী ঘরে ঢুকেই আলোকে জিজ্ঞেস করেন, তোর মা কোথায় রে? হঠাৎ ছায়াদেবীকে দেখে আলো প্রথমে কিছু বলতে পারে না। আলোকে চুপ থাকতে দেখে ছায়াদেবী বিরক্তির সুরে বলেন, কি রে, তোর মা কোথায় আছে জিজ্ঞেস করছিস, শুনতে পাচ্ছিস না? ছায়াদেবীর কথার ঝাঁঝে আলো মিনমিন স্বরে বলে ওঠে, রান্নাঘরে আছে, ডেকে দেব? না থাক, আমিই যাচ্ছি। আলোর সঙ্গে আর কোনো কথা না বলে মুখটা অদ্ভুত রকমভাবে বেঁকিয়ে ছায়াদেবী রান্নাঘরের দিকে এগিয়ে যান। কাকিমার মুখ বেঁকানো দেখে আলোর খারাপ লাগলেও তা প্রকাশ করে না। পাশের ঘরে পড়তে চলে যায়। বন্দনা দেবী রাতের তরকারি করছিলেন। ছায়াদেবী রান্নাঘরে গিয়ে একদম স্বাভাবিকভাবে বলেন, কেমন আছো দিদি? পিছন ঘুরে ছায়াদেবীকে দেখে আলোর মতো তার মাও বেশ অবাক হয়। অবাক ভাবটা যথাসম্ভব এড়িয়ে গিয়ে গ্যাসটা কমিয়ে বেশ স্বাভাবিকভাবেই বলেন, ভালো আছি। তা তোমরা কেমন আছো? ছায়াদেবীও হাসি মুখেই উত্তর দেন, ভালো আছি। তা হঠাৎ আমার কাছে এতদিন পরে কি মনে করে? আবার কোনো নালিশ জানাতে নিশ্চয়ই। তা কি করেছে এবার আলো? তুমি এখনো রেগে আছো আমার উপর দিদি? অবশ্য রেগে থাকাটাই স্বাভাবিক। আমিও তো ভালো কিছু করিনি, অনেক কটু কথা বলেছি তোমাকে। দিদি, ছোট বোন ভেবে কি কথাগুলো ভুলে যাওয়া যায় না? পুরনো কথা ধরে বসে থাকলে কি চলবে বলো? আমাদের দুই পরিবারের মধ্যে মনোমালিন্য দেখে আশেপাশে সবাই মজা নিচ্ছে, যে আমরা মজা নেওয়ার সুযোগ দিচ্ছি তাই নিচ্ছে। এভাবে বললে দিদি? বলছি তো ভুল হয়ে গিয়েছে, তুমিই বলো না। এখন যদি আমাদের কোনো বিপদ আপদ হয় তাহলে তোমরাই তো আগে ছুটে আসবে, না পাড়ার লোক আসবে বলো? আমাদের তো কোনো ছেলে নেই, বংশধর বলতে ওই রূপই। ওকেই তো ভবিষ্যতে দেখতে হবে আমাদেরকে, আমাদের পাশে দাঁড়াতে হবে। আজ হোক বা কাল কাকুলির বিয়ে হবে, তখন তো রূপকেই দাদার সব দায়িত্ব পালন করতে হবে। ছোট জায়ের কথা শুনে বন্দনা দেবীর বুঝতে বাকি থাকে না যে তিনি এমনি এমনি আসেননি, নিশ্চয়ই কোনো বড় মতলবে এসেছেন। এত মিষ্টি মিষ্টি কথা স্বার্থ ছাড়া তিনি তো বলেন না। বন্দনা দেবী এটা ভেবে নিজের মনেই হাসেন যে ছায়াদেবী বললেন ওনাদের দরকারে বন্দনা দেবীরা যাবেন, কিন্তু বন্দনা দেবীদের দরকারে ওনারাও আসবেন এই কথা তিনি একবারও বললেন না। বন্দনা দেবী মনের কথা মুখে বলেন, তা তুমি নিশ্চয়ই এমনি এমনি আসোনি, কি বলবে বলো? কেন দিদি, আমি কি এমনি আসতে পারি না? তবে তুমি ঠিকই বলেছ, এখন আমি একটা বিশেষ দরকারেই এসেছি। আগামী পরশুদিন কাকুলিকে দেখতে আসবে। বাবার একমাত্র ছেলে, নাম নবীন, কোনো ভাই বোন নেই। ছেলে বাবার সঙ্গে ব্যবসা সামলায়, দেখতে শুনতে বেশ ভালোই। তা বলছিলাম কি, আলো ওনাদের সামনে যাবে না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আলো পরশুদিন ঘর থেকেই বেরোবে না। আর কিছু বলবে? ছায়াদেবী আমতা আমতা করে বললেন, হ্যাঁ দিদি, আর একটা কথা ছিল, পরশু ছেলে আসবে না, ছেলে বাবার সঙ্গে ব্যবসা সামলায়, দেখতে শুনতে বেশ ভালোই। তা বলছিলাম কি, আলো ওনাদের সামনে যাবে না। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আলো পরশুদিন ঘর থেকেই বেরোবে না। আর কিছু বলবে? ছায়াদেবী আমতা আমতা করে বললেন, পরশু ছেলে আসবে না,
ছেলের বাবা, মা, মাসি, মেসো আর মাসির মেয়ে জামাই, মোটই 6 জন আসবে। কাকুলিকে দেখে এখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরে যাবে। তাই বলছিলাম, তুমি যদি সেদিন একটু হাতাহাতি করে দিতে তাহলে আমার খুব ভালো হতো। বোঝই তো, একা সব দিক সামলানো একটু অসুবিধেই হবে। পায়ের ব্যথায় এখন আর আগের মতো কাজ করতে পারি না। তাই বলছিলাম কি, ঠিক আছে করে দেব, কখন যেতে হবে বলো? বন্দনা দেবী একটু ভেবে বললেন, কখন মানে কি দিদি, কালকে বিকেল থেকেই তো থাকতে হবে। কালকে রাতে সব সবজিগুলো কেটে বেছে বুছে রাখবো, মশলাপাতি মিক্সিতে সব বেটে নেবো, যাতে পরশু সকাল সকাল রান্না চড়াতে পারি। ওনারা ওই 10টা নাগাদ আসবেন, তার আগে যদি রান্নাটা সেরে ফেলতে পারি তাহলে খুব ভালো হয়। ওনাদের সঙ্গে কথাটাও তো বলতে হবে, তাই না? পারলে চাটনিটা না কালকে রাতেই করে রাখবো। ঠিক আছে, তুমি সব আনিয়ে রেখো, সন্ধ্যাবেলায় গিয়ে আমি সব কেটে বেছে বুছে রাখবো। বন্দনা দেবীর সম্মতি পেয়ে ছায়া দেবী আরও সুবিধা পাওয়ার জন্যে বললেন, দিদি, আমার ঘরগুলো তো পরিষ্কার করতে হবে, তাই বলছিলাম সবজিগুলো যদি এখানে কাটো তাহলে খুব ভালো হতো। বন্দনা দেবী ছোট যাকে ভালো মতোই চেনেন। তিনি জানেন এরপর রান্নাটাও এখানে করার কথা বলবেন। শুধু বলেই ক্ষান্ত হবেন যে তা নয়, একটার পর একটা বাহানা দেখিয়ে বেশিরভাগ রান্নাই তিনি বন্দনা দেবী আর আলোকে দিয়ে করিয়ে নেবেন। কারণ আলোর হাতের রান্না খুব ভালো। রান্না নিয়ে নিত্য নতুন এক্সপেরিমেন্ট করে আলো। সব রকমের রান্নাতে, সেটা আমিষ হোক বা নিরামিষ, আলোর জুড়ি মেলা ভার। আলোর রান্না একবার যে খায় সে কখনো ভোলে না। ছোটবেলার সেই ঘটনার পর আলো বাইরের কারোর সঙ্গে সেভাবে মেশে না। ওর একমাত্র বান্ধবী সোমার সঙ্গেই যা কথা বলে। কিন্তু একাদশ শ্রেণী থেকে ওরা অনেকটাই আলাদা হয়ে গিয়েছে। কারণ সোমা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে আর আলো আর্টস নিয়ে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আলোর কাছে কম ছেলের প্রস্তাব আসেনি, কিন্তু আলো ভুলেও সেদিকে মন দেয়নি। এজন্য অনেকেই বলে আলো দেখতে ভালো বলে নাকি ও রূপের অহংকার দেখায়। কারো সঙ্গে বেশি মেশে না, কথাও বলে না। কিন্তু যারা আলোর সঙ্গে মেশে তারা জানে আলো কতটা ভালো মেয়ে। নিজের একাকিত্ব কাটাতে আলো রান্না করে আর ঘরের কাজে নিজেকে ডুবিয়ে রাখে। ছোট জায়ের চাল বুঝতে পেরেও বন্দনা দেবী কিছু বলেন না, ওনার কথায় রাজি হয়ে যান। বন্দনা দেবীর মনে হিংসে নেই বললেই চলে। কেউ উপকার করতে বললে তিনি মুখের উপরে কখনোই না বলতে পারেন না, অবশ্য সেটা তার সাধ্যের মধ্যে হলে। তিনি মনে করেন একটু কাজ করে দিলে ক্ষতি তো কিছু নেই, আর হাতটাও তো ক্ষয়ে যাচ্ছে না। পরের দিন সন্ধ্যের আগেই 2টো ঝোলা ভর্তি বাজার নিয়ে বন্দনা দেবীর ঘরে হাজির হয় একটি বছর 15 ছেলে। ছেলেটি ছায়া দেবীর দোকানে কাজ করে। ঝোলা দুটো নামিয়ে ছেলেটি হাত দুটো ঝেড়ে হাঁপাতে থাকে। বন্দনা দেবী তাকে বলে ঝোলাগুলো সামনের ঘরে না রেখে একেবারে রান্নাঘরে রেখে আসতে। ঝোলা দুটো তোলার আগে আলোকে আসতে দেখে ছেলেটি বলে, আলো দিদি, 1 গ্লাস জল দাও না গো, বড্ড জল তেষ্টা পেয়েছে। আলো ছেলেটির পিছনে রান্নাঘরে গিয়ে ওকে 1 গ্লাস জল আর হাতে একটা রসগোল্লা দেয়। ছেলেটি কোনো কথা না বলে রসগোল্লাটা মুখে পুরে ঢক ঢক করে 2 গ্লাস জল খায়। গ্লাসটা আলোর হাতে দিয়ে হাসি মুখে বলে, জানো দিদি, তুমি খুব ভালো, কখনো আমাকে শুধু জল দাও না। শুধু জল দিই না বলে আমি ভালো? আরে না না, আমি সেটা বলতে চাইনি। থাক, তোকে আর কিচ্ছু বলতে হবে না, খুব হয়েছে। এবার যা, নইলে এক্ষুনি কাকিমা এসে গগনভেদী ডাক দেবে। আলোর কথা শেষ হবার সাথে সাথেই ছায়া দেবীর গলা শোনা যায়। তিনি ছেলেটিকে ডাকছেন, আর সেই ডাক শুনে ছেলেটি বলে, ওই যে, বলার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে। গলা তো নয়, যেন ফাটা বাঁশ। বাবু কি করে সহ্য করে কে জানে। আলো হেসে ছেলেটির মাথায় একটা চাটি মেরে বলে, যা আর বকিস না। বন্দনা দেবীকে আসতে দেখে ছেলেটি তাড়াতাড়ি চলে যায়, কিন্তু আলোর মুখে হাসির রেশ থেকেই যায়। বন্দনা দেবী সমস্ত সবজি কেটে উঠতেই ছায়া দেবী এসে হাজির হন।
দিদি দেখো না, এখনো আমি ঘরটাই গুছিয়ে উঠতে পারিনি। চাটনিটা কখন বসাবো বলো? বলছিলাম কি, আলোকে একটু বলো না গো চাটনিটা এখানে করে দিতে। আমি সব জিনিস এগুলো দিয়ে যাচ্ছি এখানে। বন্দনা দেবী আর কি বলবেন, এটা তো তার জানাই ছিল। কিন্তু এই মুহূর্তে ছায়াদেবীর কথা বলার ধরন দেখে তিনি মনে মনে ব্যঙ্গাত্মক হাসি হেসে ভাবেন, মানুষের কত রূপ। এখন স্বার্থের জন্যে ছায়াদেবীর প্রতিটা কথার সাথে মুখ দিয়ে যেন মধু ঝরছে। কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলেই এই রূপ পাল্টাতে বেশি সময় লাগবে না। তাকে চুপ করে থাকতে দেখে ছায়াদেবী বলেন, দিদি এনে দেবো এখানে? বন্দনা দেবী হেসে বলেন, দাও। তবে আলো করতে পারবে কিনা আমি বলতে পারছি না, কারণ জানোই তো 1 সপ্তাহ বাদেই ওর এইচএস পরীক্ষা, এখনো পড়ছে। আমি বরং করে দেব। ও, আলো পড়ছে? আমি তো আবার ভাবছিলাম আলোকে বলবো আমার সঙ্গে গিয়ে ঘরটা একটু গুছোতে হেল্প করতে, তারপরে এসে না হয় চাটনিটা করতো। কিছু মনে করো না ছায়া, আলো এখন যেতে পারবে না। তুমি বরং কাকুলিকে বলো তোমার সঙ্গে হাত লাগিয়ে গুছিয়ে নিতে। কতক্ষণই বা লাগবে? আমার ঘর তো আলোই পরিষ্কার করে, আমাকে তাকিয়েও দেখতে হয় না। আসলে দিদি হয়েছে কি, কাকুলি একটু আগেই পার্লারে গিয়ে ফেসিয়াল করে এসেছে তো, তাই এখন কিছুই করবে না। বলছে ঝাড়া মোছা করতে গিয়ে ধুলো লাগলে নাকি ওর একেবারে ফেসিয়ালটাই নষ্ট হয়ে যাবে। তাহলে তো তোমাকে একাই করতে হবে ভাই। রূপ যদি এসে দেখে আলো পরীক্ষার সময় পড়া বাদ দিয়ে তোমার ঘর গোছাতে গিয়েছে, তাহলে ওকে খুব বকাবকি করবে। বাবা দিদি, তুমি আবার কবে থেকে ছেলে মেয়েকে ভয় পেতে শুরু করলে গো? আমি যতদূর জানি আলো আর রূপ তোমার ভয় মুখই খুলতে পারে না। তুমি ভুল জানো ছায়া। হ্যাঁ, আমার ছেলে মেয়ে আমার কথা শোনে, তাই বলে এই নয় যে আমার সব মতামত ওদের উপর চাপিয়ে দেব। আর জানোই তো, ছেলেরা বড় হলে তাদের মতামতের গুরুত্বও দেওয়া দরকার। আর রূপ এখন অনেকটাই বড় হয়েছে, সব দায়িত্ব তো এখন ওই পালন করে। তাহলে রূপ যেটা চায় না সেটা করা কি ঠিক? বন্দনা দেবী আলোকে যেতে দেবেন না বুঝতে পেরে ছায়াদেবী আর কিছু না বলে নিজের ঘরে চলে যান। ভোরবেলা থেকে উঠে বন্দনা দেবী আর আলো সমস্ত রান্নাবান্না করে ফেললেন সকালবেলা 9টার মধ্যেই। বন্দনা দেবী আলোর হেল্পার হিসেবে কাজ করেছেন বলা যায়। আলো ওড়নাটা কাঁধ থেকে নিয়ে এসে কোমরে পেঁচিয়ে পাকা রাঁধুনির মতো সব রান্না করে। বন্দনা দেবী হাতে হাতে সব এগিয়ে দিয়ে শুধু মেয়ের নিপুণ হাতে কাজ দেখতে থাকেন। তিনি ভেবেই পান না যে আলো কখন এত কিছু শিখল। আলো প্রতিদিন দুপুরের রান্না করলেও তিনি রান্নার সময় কখনো রান্নাঘরে যান না, বা যাওয়ার সুযোগ পান না বলা যায়। স্নান সেরে পুজো করে রান্নাঘরে যাওয়ার আগেই আলোর অর্ধেক রান্না হয়ে যায়। স্কুলে যাওয়ার আগেই সব রান্না করে ফেলে। আজকে আত্মরূপ আর তরুণবাবু কারখানায় গিয়েছেন দোকানের মালের অর্ডার দিতে, তাই বন্দনা দেবীরও রান্নার পাতটা কম। ছায়াদেবীর সমস্ত রান্না ওনারা মা মেয়ে মিলে করে দিলেও ওনাদের খাওয়ার কথা বলেননি ছায়াদেবী। তরকারি দিতে চেয়েছিলেন, কিন্তু বন্দনা দেবী নেননি। তিনি আলোকে বলেছেন একটু দেরি করে ভাত বসাতে, আর ভাতে আলু আর ডিম সেদ্ধ দিতে। ওই দিয়েই মা মেয়ে খেয়ে নেবে। আত্মরূপ আর তরুণবাবু ফিরে এলে রাতে ভালো করে রান্না করবে। 6 জন আসার কথা থাকলেও ওনারা এসেছেন 7 জন। পাত্রের এক বন্ধু শেখরের মাও তাদের সঙ্গে এসেছেন। কাকলিকে পাত্রপক্ষের বেশ পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার একটা বিশেষ কারণও আছে। ছায়াদেবী আর অরুণবাবু পাত্রের বাবাকে বলেছেন কাকলি তাদের একমাত্র মেয়ে, আর তাদের এই বাড়ি, ব্যাংকে গচ্ছিত টাকা, ব্যবসা সবই কাকলিই পাবে। এই সব কিছুর অন্য কোনো দাবিদার নেই। এমনকি বিয়েতেও তারা কাকলিকে সাধ্যমতো সাজিয়ে দেবেন, কোনো রকম আসবাবপত্র দিতেই বাকি রাখবেন না। পাত্রের বাবা পাওনার হিসেবটা একটু বেশিই ভালো বোঝেন। এমনিতেই ছেলের বিত্তশালী বন্ধু শেখরের বাবার কাছ থেকে ব্যবসার জন্য টাকা ধার করে তিনি বেশ খানিকটা ঋণে জর্জরিত হয়ে আছেন। একথা তিনি অরুণবাবুর কাছে বেমালুম চেপে গিয়েছেন। তার ইচ্ছে ছেলের বিয়েতে পাওয়া পণের টাকায় কিছুটা ঋণ শোধ করবেন। কিন্তু এখানে যখন সবকিছুই পাওয়া যাচ্ছে, তাহলে লাভ বই ক্ষতি তো কিছু নেই। অরুণবাবুর দ্বিতল বসত বাড়ি, বাজারে নিজস্ব চালু দোকান,
ব্যবসাটাও তো তার ছেলে নবীনই পাবে। তাই ছেলের বিয়েতে কাকলিকে ছেলে এখনো না দেখলেও বিয়ে একরকম পাকা হয়ে রইল বলা যায়। ছেলের দেখতে আসাটা শুধুমাত্র একটা নিয়ম হয়ে দাঁড়ালো। খেতে বসে পাত্রপক্ষ রান্নার খুব প্রশংসা করেন। খাওয়া দাওয়ার পর অরুণবাবু পাত্রের মেসো ও বাবাকে ঘুরে ঘুরে তার বাড়ি দেখাতে থাকেন। ছায়াদেবী ছেলের মায়ের সঙ্গে কথা বলছেন। সেখানে বন্দনা দেবী সহ বাকিরাও আছেন। কথা বলতে বলতে মাঝে মাঝেই ছায়াদেবীর গলার স্বর আস্তে হয়ে যাচ্ছে। এটা লক্ষ্য করেই ওনাদের সঙ্গে আসা পাত্রের বন্ধু শেখরের মা বন্দনা দেবীকে বললেন, দিদি, আপনাদের ঘর তো দেখাই হলো না। ওরা নিজেদের মতো কথা বলুক, চলুন না ততক্ষণ আপনার ঘরদোর একটু ঘুরে দেখে আসি। শেখরের মায়ের কথা শুনেই ছায়াদেবী পড়ে গেলেন চিন্তায়। বন্দনা দেবীর ঘরে গেলেই তো আলোর সঙ্গে দেখা হবে ওনার মাথায় তখন একটাই চিন্তা আসে, যে করেই হোক নবীনের মা আর মাসিকে বন্দনা দেবীর ঘরে যাওয়া থেকে আটকাতে হবে। জোর করে মুখে হাসির রেখা টেনে ছায়াদেবী তাড়াতাড়ি বলে ওঠেন, দিদি, ঘর দেখবেন সে তো ভালো কথা, কিন্তু আমাদের তো এখনো কথাই শেষ হলো না। ওদিকে আবার বেআই মশাই বলে গেলেন এসেই রওনা দেবেন। শেখরের মা নিজে থেকে ঘর দেখার কথা বলেছেন, তাই বন্দনা দেবী না করতে পারছেন না। সেটা অভদ্রতার মধ্যে পড়ে, আর তাকে অপমানও করা হয়। আবার ছায়াদেবীর কথা মনে করে তাকে ঘরে যেতেও বলতে পারছেন না। যদি আলো সামনের ঘরে থাকে। ছায়াদেবীর কথা শুনে ও বন্দনা দেবীকে ইতস্তত করতে দেখে শেখরের মা বললেন, আপনারা কথা বলুন, আমি না হয় দিদির সঙ্গে একটু ঘুরে আসি। এতক্ষণ আপনারা শুনছিলেন সঞ্চিতা দাসের কলমে ব্যবধান। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং শুনতে থাকবেন দ্য ডার্ক হর্সেস।